আবিরের স্প্যারো লেখনীতে সালমা চৌধুরী পর্ব ১১। আবির ধীরকণ্ঠে বলল, আমরা কি আপনাদের মতো দায়িত্বশীল হতে পারবো? কেন পারবে না? আমি কি সব পারতাম? না তো। ভাইজান আমাকে সব কিছু হাতে কলমে শিখিয়েছেন। একবার না পারলে বারবার চেষ্টা করতে বলেছেন। আজ গোটা কোম্পানি আমার দায়িত্বে। তেমনি চেষ্টা করলে তুমিও একদিন সফল হবে ইনশাল্লাহ। আবির মুচকি হেসে বলল, ইনশাল্লাহ। দোয়া করবেন চাচ্চু। ফিয়ামানিল্লাহ। মোজাম্মেল খান কয়েক মুহূর্ত নীরব থেকে গুরুভার কণ্ঠে জানতে চাইলেন, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্বু ভালো আছেন? ভাবি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান আবারও জিজ্ঞেস করলেন, ইকবালরা কি এর মধ্যে বাড়িতে এসেছিল? না, কাকামণি নাকি সময়ই পান না। সময় তো কারোরই হয় না, তাই বললে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে? এই যে তুমি আসাতে আমার কতটা ভালো লাগছে তোমাকে বলে বুঝাতে পারবো না। ভাইজানের সাথে কথা হলেই বলি বাসায় আসার জন্য, কিন্তু উনি আসেনি না। আবির চাপা নিঃশ্বাস ছেড়ে নরম স্বরে বলল, আপনিও তো বাড়িতে যান না। আমি কিভাবে যাব বলো? ভাইজান যে সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে গেছেন। ব্যবসায় হেরফের হলে কখনো রাগের মাথায় বলবেন তোমার দ্বারা কিছুই হয় না। আবির নিঃশব্দে হাসল, নীরবে পলক ফেলে ঠান্ডা কণ্ঠে বলল, চাচ্চু একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বাবা বলো। এর মধ্যে হালিমা বেগমও এসে বসলেন। আবির মামুনির দিকে এক নজর তাকিয়ে বলতে শুরু করলো, আমি চাই সামনের ঈদটা আমরা সবাই একসঙ্গে পালন করি। আমার অনেক দিনের ইচ্ছে, প্লিজ। মোজাম্মেল খান আবিরের মুখের দিকে তাকালেন। আবিরের দৃষ্টি কোমল, চোখে মুখে আকুতি। মোজাম্মেল খান কিঞ্চিত হেসে বললেন, আমার ভাতিজার ইচ্ছে আমি পূরণ করব না তা কি হয়? ইনশাল্লাহ তোমার ইচ্ছে পূরণ করব। হালিমা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি যাবে তো? হালিমা বেগমের চোখ ছলছল করছে। শীতল কণ্ঠে বললেন, আমরা দুদিন আগেই চলে যাব, ঠিক আছে? আচ্ছা। মোজাম্মেল খান কিছু একটা ভেবে আবারও প্রশ্ন করলেন, শরীফকে চিনো? জি। শুনেছিলাম ঈদের পরে নাকি ওর বিয়ে? জি চাচ্চু, ঈদের একদিন পরে বিয়ে। ভালোই হলো, ঈদে বাড়ি গেলে শরীফের বিয়েটাও দেখে আসতে পারবো। আবিরের ঠোঁটে হাসির ঝলক দেখা গেল। মোজাম্মেল খান উঠে দাঁড়ালেন। রুমের দিকে যেতে যেতে বললেন, আমার প্রেশারের ওষুধ খেতে হবে, তোমরা গল্প করো, ঠিক আছে? মোজাম্মেল খান যেতেই আবির বলল, মামুনি, তোমার এই বয়সে একা থাকতে বোর লাগে না? আম্মু সারাক্ষণ শুধু বলে হালিমা থাকলে কত ভালো হতো, আকলিমাটাও আসে না, তোমাদের আম্মু খুব মিস করে। হালিমা বেগম এ পর্যায়ে কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, জানিস একা থাকলেই আমার কান্না আসে। বড় আফার সাথে কাটানো দিনগুলোর কথা খুব মনে পড়ে। তুইও বিদেশে চলে গেলি, মেঘের স্কুল কলেজ প্রাইভেট সব কিছু এদিক থেকে কাছে হয়। মেয়েটা মাঝে অসুস্থ হয়ে গেলে এত দূর থেকে জার্নি করতে কষ্ট হয়, তাই বাধ্য হয়ে তোর চাচ্চু এখানে চলে আসলো। ওদিকে ইকবালের কাজের চাপ বাড়ল, ঢাকায় আসতে পারে না, তাই আকলিমাদের নিয়ে গেল ওখানে। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। ভাইজান আর বড় আফা একা এত বড় বাসায় থাকতে পারেন না, সারাক্ষণ কল দিয়ে কান্নাকাটি করেন। তোর কথা মনে পড়ে, আমাদের কথা মনে পড়ে। এসব থেকে দূরে সরাতে ভাইজান হুট করে গ্রামের বাড়ি করার সিদ্ধান্ত নিলেন। তারপর বড় আফাকে নিয়ে গ্রামে চলে গেলেন। এখানে থাকলে তো সপ্তাহে একদিন হলেও যেতে পারতাম, দেখা সাক্ষাৎ হতো, ওখানে কিভাবে যাই বল? আবির নরম স্বরে বলতে লাগলো, আব্বুকে গ্রামের বাড়ি করার কথা আমিই বলেছিলাম। হালিমা বেগম কিঞ্চিত ক্ষিপ্ত হলেন, করুণ কণ্ঠে বললেন, তুই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিস? আবির এক হাতে নিজের কানে হাত রেখে বলল, সরি মামুনি, আমার তখন মনে হয়েছিল আম্মু নতুন পরিবেশে গেলে ভালো থাকবে। সবচেয়ে বড় বিষয়, আমি দেশ ছেড়ে যাওয়ার পর প্রতি পদে পদে দেশের প্রতি টান অনুভব করেছি, মাটির গন্ধ মিস করেছি। তোমাদের কথা কী বা বলবো। তখন একটা সময় মনে হয়েছে ঢাকা ছাড়া আমাদের ঠিকানা কোথায়, আমরা যে কোনো দিন দাদার বাড়ি যাই না। এতে করে আমরা আমাদের পৈতৃক নিবাস হারাতে বসেছি। কিছু বছর পর আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। গ্রামে যাতায়াত থাকলে আত্মীয়তার সম্পর্ক গভীর হবে, মায়া বাড়বে, কোনো অনুষ্ঠানে বাড়ি ফেরার আমেজে মন ভরে উঠবে। আমি প্রতিনিয়ত বাড়ি ফেরার জন্য ছটফট করেছি। আমি চাই আমাদের দাদার বাড়িতে যাওয়ার জন্য হলেও আমরা এভাবে ছটফট করি, সারা বছর না যাই, শুধু ঈদে গেলাম, সমস্যা নেই তো। হালিমা বেগম মুগ্ধ চোখে আবিরকে দেখছেন। ছেলেটার বয়স কতই বা হলো, অথচ ভাবনা তার কতদূর পৌঁছালো। হালিমা বেগম এপাশ ওপাশ মাথা নাড়লেন। তখনই মেঘ এলো। আম্মুর পাশে বসে আম্মুকে জড়িয়ে ধরে বলল, তোমরা কি গল্প করছো, আমিও শুনবো। হালিমা বেগম মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এই ঈদে তোর কোনো চাপ আছে? মেঘ উৎসুক চোখে তাকিয়ে বলল, একদম না। কিন্তু কেন?
এবারের ঈদ আমরা বাড়িতে করব। কোন বাড়ি? আবির ব্রুকুচকে খানিক বিরক্তি নিয়ে বলল, তোর দাদার বাড়িতে। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, তার মানে বড় আব্বু বড় আম্মুর সাথে? আবির উপর নিচ মাথা নাড়ল। মেঘ আবারও প্রশ্ন করল, মিম আদিরাও আসবে? আবির হেসে জবাব দিল, হ্যাঁ। হালিমা বেগম বললেন, ঈদের পর বিয়েও আছে একটা। মেঘ কথার পিঠে প্রশ্ন করে বসল, আবির ভাইয়ের বিয়ে? আবির ভীষণ রকমে চমকালো, হতভম্ব চোখে তাকিয়ে রইল। হালিমা বেগম মেঘের হাত চেপে বললেন, আবিরের বিয়ে না, শরীফের বিয়ে। শরীফ কে? সম্পর্কে তোর কাজিন হয়। আবির নিষ্প্রভ হয়ে মেঘকে দেখছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করল, আপনি বিয়ে করবেন কবে আবির ভাই? মেঘের এমন প্রশ্ন শুনে আবিরের মুখ ভার হলো। দু চোখ বন্ধ করে চাপা নিঃশ্বাস ছাড়ল। গুরুগম্ভীর কণ্ঠে জবাব দিল, জানি না। আবিরের উত্তর মেঘের মনে ধরল না। মলিন কণ্ঠে শুধালো, আপনার বিয়েতে কি আমাকে দাওয়াত দিবেন না? মামুনের সামনে কি বলবে বুঝতে পারছে না। এদিকে হালিমা বেগমও মেঘকে থামানোর চেষ্টা করছেন। আবির রাশভারী কণ্ঠে বলল, তোকে ছাড়া আমার বিয়েই অসমাপ্ত থাকবে। আবিরের কথা শুনে মেঘের দুই অধর দুদিকে সরে সরে গেল। চোখ দুটো বড় করে তাকালো। আবিরের কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবারও বলল, তোর জন্য স্পেশাল কার্ড বানাবো, চিন্তা করিস না। হালিমা বেগম উঠে গেলেন। যেতে যেতে বললেন, অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমাতে যা তোরা। মেঘ বলল, আবির ভাই এসেছে এতদিন পর, একটু গল্প করি। আচ্ছা। হালিমা বেগম চলে গেলেন। আবির মেঘের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, তুই খুব স্বার্থপর। কি? কেন? আবির উত্তর দিল না। মেঘ আবারও প্রশ্ন করল, আমি আপনার সাথে কি করেছি? আবির ছোট করে বলল, তুই ভেবে দেখ। আমি কি বলবো? মেঘ মনমরা কণ্ঠে বলল, ভেবেছিলাম আপনার সাথে গল্প করব, কিন্তু আপনার কথাবার্তা সুবিধার না, গল্প করা সম্ভব হবে না বোধ হয়। আবির দুপা উঠিয়ে বসল, সোফার কুশন টেনে নিজের কোলে রাখল। কনুইয়ের সাহায্যে কুশনে ভর দিয়ে থুতনিতে হাত ঢেকালো। মেঘের চোখে চোখ রেখে অস্পষ্ট কণ্ঠে বলল, বল শুনছি। আবিরের নিষ্পলক চোখের চাউনিতে প্রতিবারের মতো এবারও মেঘের মনের ভিতর স্রোত বয়ে গেল। প্রেম নাকি মায়া, এ কোন বন্ধনে জড়িয়ে যাচ্ছে মেঘ? আবির মুগ্ধ দৃষ্টিতে মেঘকে দেখছে। মনে হচ্ছে সময়টা হঠাৎ থমকে গেছে। পৃথিবীর সব কোলাহল শূন্যে রূপ নিয়ে বসেছে। মেঘের গভীর দুচোখের চাউনি ক্ষীণ হলো, ঠোঁটে মৃদু হাসি ফুটল। আবিরের মন মস্তিষ্কে কেবল মেঘের আনাগোনা চলছে। পাখার বাতাসে উড়তে থাকা মেঘের চুলের প্রতিটি ভাঁজ আবিরকে বন্দি করে রেখেছে। মেঘের মোহঘরে আবদ্ধ আবির। মেঘ নিরস কণ্ঠে ডাকল, আবির ভাই। আবির তখনও ঘোরে আটকে আছে। ভ্রুজুরা কুচকানো, শান্ত চোখের চাউনি। মৃদুগামী কণ্ঠে শুধু বলল, এই হুমতে যেন একা আকাশ সম ভালোবাসা, আবেগ অনুভূতি মিশে আছে। মেঘ অতর্কিতে তাকালো আবিরের অভিমুখে। মায়া জড়ানো কণ্ঠে আটকে গেল মেঘের মন। এই মোহগরে মেশানো কণ্ঠে শোনার জন্য মেঘের আমৃত্যু আবিরকে ডাকবে। আবির ভাই প্রত্যুত্তরে শুধু বললেই হবে, এসব ভেবেই মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবির সহসা গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কিছু বলবি? আবিরের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান হলো। এক সেকেন্ডেই গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি। চিবুক নামালো আবিরের অভিমুখ থেকে। ওষ্ঠপুট নেড়ে নম্রভাবে শুধালো, ভালো আছেন? আবির নিষ্প্রভ কণ্ঠে বলল, ভালো, কিন্তু আপনাকে দেখে ভালো মনে হচ্ছে না। কেন? মনে হচ্ছে ডিপ্রেশনে আছেন। আবিরের নিঃশ্বাস গাঢ় হলো। হৃৎস্পন্দনের প্রতিটি ধ্বনি বলে দিচ্ছে, এই তো সেই রমণী যার জন্য অপেক্ষায় ছিল প্রতিটা প্রহর। আবিরের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটল। আস্তে করে বলল, তুই ভালো আছিস? মেঘ হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিল, বিন্দাস। আমার ভালো থাকার অন্যতম কারণ হলো আমার কোনো ডিপ্রেশন নেই, বুঝেছেন? আবির ছোট করে বলল, আমার জন্য ডিপ্রেশন শব্দটা খুব নগণ্য। কেন? কিসের এত ডিপ্রেশন? তুই বুঝবি না। আমি কি বুঝি কি বুঝি না সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি চোখ দেখলেই মনের কথা বলতে পারি। আবির প্রশস্ত চোখে তাকিয়ে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বল আমার মনে কি চলতেছে। মেঘ কিছুটা ঝুঁকে চোখ বড় বড় করে তাকালো। সেকেন্ডের কাঁটা যেতে যেতে মিনিটের কাঁটাতে ক্রস করলো, কিন্তু মেঘের দৃষ্টি অনর। বিজ্ঞের ন্যায় তাকিয়ে আছে কপালে কয়টি স্তর বাজ পড়ল। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বুঝতে পেরেছিস? মেঘ সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে আবিরকে থামতে বলল। সে গভীর ভাবনায় মগ্ন। আবিরের ঠোঁটে হাসি ফুটল, নিঃশব্দে হেসে নিল। আরও কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি যা বুঝলাম। আবির কথার সঙ্গে তাল দিল, কি বুঝলি? আপনার মনের মধ্যে একসঙ্গে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে।
আর একটু পরপর একটা ভাবনা আরেকটার সঙ্গে ধাক্কা খাচ্ছে। এভাবেই চলতে থাকলে কিছুক্ষণ পর তাদের মধ্যে সিরিয়াস ঝগড়া শুরু হবে। তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। আবির ঠিকমতো বুঝতে পারল না। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কে ঝগড়া করবে? আপনি বুঝেননি? আবির মাথা নেড়ে না করল। মেঘ ফুঁস করে শ্বাস ফেলে বলতে লাগলো, আপনার মাথায় এখন অনেক চিন্তা। যেমন একটু আগে আব্বু আম্মুর সাথে কথা বলছিলেন সেসব, আবার রেসিপি ট্রাই করতে দেই নেই সেই কষ্ট, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসেছেন তাদের চিন্তা, বাড়িতে বড় আব্বু বড় আম্মু আছেন তাদের চিন্তা, সর্বশেষ। মেঘ থামল। আবির ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সর্বশেষ কি? প্রেমের ধোঁকা খাওয়ার কষ্ট। মানে? মেঘ তানভীরের রুমের দিকে একবার দেখল, তারপর মাথাটা ঝুঁকে ফিসফিস করে বলতে লাগলো, আপনি যে প্রেমে ধোঁকা খেয়েছেন সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। না হয় এমন দেবদাস চেহারা আপনার কোনোদিনও ছিল না। আমার কাছে স্বীকার করতে পারেন। বিশ্বাস করুন, আমি কাউকে বলবো না। আমাকে শেয়ার করলে আপনার মনটা একটু হালকা হবে। আবিরের মুখ গম্ভীর হলো, কণ্ঠস্বর ভারী হলো। মেঘের কথাগুলো এড়াতে আস্তে আস্তে বলল, এক কাপ চা হবে? এখনই আনছি। মেঘ এক ছুটে রান্নাঘরে গেল। চায়ের পানি বসিয়ে হঠাৎ কিছু একটা ভেবে ড্রয়িং রুমের দিকে ঝুঁকল। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে, দু চোখ বন্ধ। মেঘ দূর থেকে তাকিয়ে আছে, দেখতে কত কিউট লাগছে। চোখ সরাতেই চাইছে না। যেমন লম্বা তেমন বডি ফিটনেস। গায়ের রং উজ্জ্বল শ্যামলা হলেও দেখতে রাজপুত্রের মতো। চাপদাড়ি আর চুলের স্টাইল দেখে যে কেউ এক দেখাতে ফিদা হয়ে যাবে। কিন্তু এমন ছেলেকে কেউ ধোঁকা দেয়? এমন একটা ছেলে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমি সব ছেড়ে ছুড়ে তার প্রেমে ডুবে যেতাম। অকস্মাৎ হুঁশে ফিরল মেঘ। আহাম্মক ভাবনার কথা মনে করে নিজেই নিজের মাথায় গাঁটটা দিল। ফিসফিসিয়ে বলল, ছি মেঘ, তুই এইসব কি ভাবছিস? উনি তোর ভাই। মেঘ তৎক্ষণাৎ চা বানাতে মনোযোগী হলো। মিনিট দুয়েকের মধ্যে চা নিয়ে এলো। আবিরকে এক কাপ চা দিয়ে নিজেও চায়ের কাপ নিয়ে বসলো। আবির চায়ের কাপে চুমুক দিয়ে ডাকলো, মেঘ। জি। প্রেম সম্পর্কে তোর ধারণা কি? গাছের পাতা। আবির ভ্রু কুচকালো, সূক্ষ্ম নজরে তাকিয়ে প্রশ্ন করল, মানে? প্রেম মানে গাছের পাতা, ছাগলে পেলে ছাড়ে না। আবির তীক্ষ্ণ হেসে বলতে শুরু করলো, তোর কথাতে ধরে নিলাম প্রেম মানে গাছের পাতা। এখন ব্যাখ্যা দেই। একটা গাছ যখন ছোট থাকে তখন তার পুষ্টির দরকার হয়। পুষ্টি বেশি পেলে গাছের পাতাগুলো সুন্দর আর সতেজ হয়। তেমনি প্রেমের প্রথম অর্থ যত্ন। যত্নে রাখতে জানলে গাছের পাতার মতো প্রেমটাও সতেজ থাকে। গাছের পাতার যেমন কিছু নির্দিষ্ট কাজ থাকে, তোদের বিজ্ঞানের ভাষা সালোক সংশ্লেষণ মানে খাদ্য উৎপাদন, শ্বসন, বাষ্পমোচন, আরও কী কী। একটা বৃক্ষকে টিকিয়ে রাখার জন্য এগুলো পাতার দায়িত্ব। তেমনি একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দায়িত্ববোধ থাকতে হয়। তাই প্রেম মানে দায়িত্ব। প্রেম মানে শ্রদ্ধা, সম্মান। ভালোবাসার মানুষের মধ্যে সম্মান না থাকলে সে ভালোবাসা কোনোদিনও স্থায়িত্ব পায় না। পাতাতেও তাই। আবার একটি গাছ যখন ছোট থাকে তখন পাতাগুলো নিজের মতো জন্মায়, বৃদ্ধি পায়। এক সময় পর গাছ পরিপক্ক হয়, পাতাগুলো তেমন কচি থেকে বড়, তারপর বৃদ্ধ, এক সময় ঝরে পড়ে। পাতার জন্ম মৃত্যু পুরোটাই বিশ্বাসের জোরে। কারণ গাছ তাকে টিকিয়ে থাকার মতো সাপোর্টটা দিবে, এই আশা থাকে পাতার মনে। তেমনি প্রেম মানে বিশ্বাস। বিশ্বাস ছাড়া প্রেম অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবির থামল। মেঘ হাঁ করে তাকিয়ে আছে। আবির মৃদুস্বরে আবার বলতে শুরু করলো, প্রেম মানে গাছের পাতা হলে সেই পাতাও কারো জীবনের জন্য অমূল্য। রাখতে জানলে শত বাধার পরেও থেকে যায়। আর প্রেম খাঁটি হলে বিড়ালও গাছের পাতা খেয়ে নেয়। বুঝলেন ম্যাম? মেঘের চোখে মুখে বিস্ময়। আবিরের মুখে ম্যাম ডাক শুনে অনাবিল হাসি ফুটে উঠল। নরম স্বরে বলল, আপনার ব্যাখ্যা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। এভাবে বললে বিড়াল কেন? আমি নিজেই গাছের পাতা খেয়ে নিব। আবির নীরবে হেসে বলল, তোকে পাতা খেতে হবে না। সরি আবির ভাই। কেন? চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।